শওকত মোল্লাকে এটা প্রমাণ করতে হবে যে কবে নওশাদ সিদ্দিকী টাকা নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কোথায় নিয়েছেন, তা কোর্টের কাছে এসে প্রমাণ করে ওনার সম্মানহানি সংক্রান্ত বিষয়ে যে তথ্য দিয়েছেন সেই তথ্য নির্দিষ্ট করে তাকে প্রমাণ করতে হবে। তাই জন্যে কোর্টে আমরা নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে এই মামলা রুজু করেছি এবং নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে শওকত মোল্লার এই কথাকে প্রচারিত করার জন্যে একজন ইউটিউবার যে নাম দীপক ব্যাপারী ব্যাপকভাবে প্রচার করে ওনার সম্মানহানি করার চেষ্টা করছেন সমাজ এবং সভ্যতার কাছে, এবং ওনার যে বিধানসভা ক্ষেত্র সেখানেতে ব্যাপকভাবে প্রচার করছেন যাতে ওনার জনমানসে সম্মানহানি হয়। তার বিরুদ্ধেই উনি আদালতের দ্বারস্থ হয়েছেন। শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলেন মূলত কোন পরিপ্রেক্ষিতে এবং কি করলেন? দেখুন, আমরা একজন বিধায়ক, আমরা ল মেকার, আমরা আইনকে মান্যতা দিয়ে চলি। আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষে বিশৃঙ্খলা তৈরি হবে, যে মন্তব্যের দ্বারাই মানুষকে কেউ মানুষ পিটিয়েও মেরে দিতে পারে। কারণ বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে। তো উনি এরকমভাবে বলে ছড়াচ্ছেন। আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকমভাবে 1998 সালে তোমার দিদি কার 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 কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে, হ্যান করেছে, কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না। আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে, সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব। উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে, কবে, কোথায়, কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি, মানে কি পাটে টাকা নিয়েছি, কি একবারই 30 কোটি টাকা নিয়েছি, 30 কোটি টাকার মধ্যে কত 100 টাকার নোট ছিল, কত 500 টাকার নোট ছিল, সবটাই এসে শোনাবে। আর না হলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে। এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না। আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ, একদিকে 26,000 চাকরি বাতিল, একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না, উল্টো দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে, একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডবে মারছে, অন্যদিকে পুলিশ কাস্টডিতে আমাদের যারা বিরোধীরা করছে, সে আপনি শত্রুঘ্না থেকে শুরু করে আর যারা আছেন, যারা যে ক্ষেত্রে মিরাক্ষিদি থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী, যারা দেখবেন বিভিন্নভাবে পুলিশি হয়রানি করা হচ্ছে। আর উল্টো দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না, আমাদের নামে মিথ্যাচার করে সামাজিকভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে। তো এই অপদস্থের জবাব আমি আমাদের কালো কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে বুঝে নেব। ইঞ্চিতে বুঝে নেওয়া হবে, একটুও ছাড় দেওয়া হবে না। যে অসত্য কথা বলেছে সেই অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেব। দেখুন, ভোট যত এগিয়ে এসছে এই ধরনের সেন্ট্রাল এজেন্সির তৎপরতা বাড়ছে, তবে আমি এতে আশার আলো কিছু দেখতে পাই না। কারণ আমি দেখলাম 4.5 বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুমিয়েছিল। যারা পোস্ট পোল ভায়োলেন্স করলো, যাদেরকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বললো, সেই মামলা এখন কত দূরে। আর ইতিপূর্বে বিভিন্ন চাকরি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে। সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর, যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে, আপনি বালি বলুন আর চাকরি বিক্রি বলুন, ওদের ক্ষমতা নাই বুথস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্বর যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে। এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঘাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায়। সেই ঘাটে কি সিবিআই ইডি এসে তদন্ত করবে? এটা আমার প্রশ্ন। খামাখাই এই ভোটের পারসেপশন নতুন তৈরি করা হচ্ছে, বাইনারি পলিটিক্স হয়তো এটা দিয়ে হবে, এর বাইরে আর কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না। যদি হয়তো ওয়েল অ্যান্ড গুড। আমাদের রাজ্যে কাজ নাই, কাজ অল্প থাকলেও তার মূল্যায়ন হয় না, ফলে আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। সরকারি ক্ষেত্রে যখন ভিন্ন রাজ্য থেকে আসছে, যেহেতু এখানে বাঙালিদের জন্য, বাংলার মানুষের জন্য রিজার্ভ নয়, ফলে সেখানে একটা বিতর্ক থাকছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলতেই পারি যে 80% সিট কি 90% সিট একদম পশ্চিমবাংলার নাগরিকের জন্য রিজার্ভ করতে হবে। অন্যান্য রাজ্যের মানুষরা আসে পরীক্ষা দেবে, সেটা এখনই আমি বিরোধিতা করতে পারবো না, কারণ সেই প্রভিশন আমাদের নাই। কিন্তু সংরক্ষণ হওয়া দরকার পশ্চিমবাংলার নাগরিকের জন্য। কিন্তু যারা দ্বিতীয়বার পরীক্ষায় বসলেন, অলরেডি তারা 8 বছর 10 বছর চাকরি করে নিলেন, তাদের কথা আমরা একবারও ভাবছি না। রাজ্য সরকার তার অপদার্থতা ব্যর্থতা ঢাকার জন্য সকলকেই আবার নতুন করে পরীক্ষায় বসতে ব্যবস্থা করলো। জানি না এটা কত স্বচ্ছতার সাথে আবার নিয়োগ হবে। আরেকটা হচ্ছে যে
ফুরফুরা শরীফে একটা ফাটল দেখা গেছে আব্বাস সিদ্দিকের ভোটে দাঁড়ানোর ইঙ্গিতের পরে কাসেম বলছেন যে কি করছেন নওশাদ সিদ্দিকী, আমি মমতা অভিষেকের দলে। তো ওটা আমার ভাইজান, আবার উনি আবার উল্টো দিকে তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি রাজনৈতিক স্ট্যান্ড তার থাকবে। রাজনীতি করছে বলে মানে ফাটল ধরে গেছে আলাদা আলাদা আমাদের বাড়ি থেকে যদি রাজনীতি করে ফাটল ধরে গেছে এটা বলা ভুল হবে। ফুরফুরা শরীফের জায়গায় আছে, ফুরফুরা শরীফে পীর সাহেব পীরজাদা মিলিয়ে প্রায় 70-এর অধিক আছে। আমরা যদি 3-4 জন রাজনীতি করি তার জন্য ফুরফুরা শরীফ ফাটল ধরে যাবে, এটা যারা বলছে এটা আমার মনে হয় সঠিক তারা বলছে না। হরিদেবপুরে গত পরশুদিন আবার একটা গণধর্ষণের ঘটনা ঘটেছে। অন্যতম একজন অভিযুক্ত দুজনের মধ্যে, সে হচ্ছে রাজ্য সরকারি কর্মী, শুধু নয় শাসক দলের যে রাজ্য সরকারি কর্মীদের ইউনিয়ন আছে তার নেতা। এগুলো তো এরাই করবে, যেখানে অন্যায় অনৈতিক দুর্নীতি যেখানেই হচ্ছে দেখুন সেখানে শাসক দলের যোগ আছেই আছে, আর যেখানে তৃণমূলের উপস্থিতি আছে সেখানে দেখবেন অন্যায় দুর্নীতি হিংসা হবেই। তো এখন খোঁজ নিয়ে দেখুন শাসক দল তাকে নিয়ে কি বলছে, হয়তো এখন বলে দেবে ও আমাদের দলের কেউ নয়, ওকে আমরা চিনি না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু অন্যায় যেটা হচ্ছে, যারা অন্যায় করেছে শাস্তি পাক, এ কথা জোর গলায় তারা বলতে পারে না। কারণ যদি এ কথা জোর গলায় বলে তাহলে শাসক দলের শীর্ষস্থানীয় বিভিন্ন যারা সেক্টরের লিডার্স আছে তাদেরকে দেখবেন জেলের মধ্যে রাখতে হবে। কেউ এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত, কেউ দুর্নীতির সাথে যুক্ত, মানে এরা এক একটা রত্ন। আর তৃণমূল কংগ্রেস এই ধরনের রত্নকেই সামনের সারিতে নিয়ে আসে। যারা স্বচ্ছ ভাবমূর্তি শিক্ষিত মানুষজন, তৃণমূল কংগ্রেস তাদেরকে সহজে জায়গা দেয় না। উত্তরবঙ্গে এই নিয়ে চলতি বছরে 3 নম্বর বার মুখ্যমন্ত্রী যাচ্ছে, ওটা কি বিজেপির শক্ত ঘাঁটি নাকি কোন ভয় বারবার যেতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রী রাজ্যের কোথায় কোথায় যাবে আমরা তো ঠিক করতে পারি না, তিনি যেখানে ইচ্ছা যেতে পারেন। তবে মুখ্যমন্ত্রী যে প্রমিসগুলো করে ক্ষমতায় এসেছিলেন 2011-এর আগে, যে কথা গল্পগুলো শুনিয়েছিলেন সেগুলো কটা বাস্তবায়ন করছে এটা আমরা চাইবো। উত্তরবঙ্গে যাচ্ছেন, চা শ্রমিকদের বঞ্চনার কথা তিনি মুখে বলছেন না। একটা চা শ্রমিক মাত্র 250 টাকা প্রত্যেক দিন তার মজুরি পায়। স্কিল লেবার, চা শ্রমিকরা স্কিল লেবারের মধ্যে পড়ে। 450 টাকা পশ্চিমবাংলায় যাও, আমি মনে করি এটা কম, অনেক কম। মিনিমাম ওয়েজেস হচ্ছে স্কিল লেবারদের জন্য 450 টাকা। আর সেখানে মুখ্যমন্ত্রী বারবার আমরা উত্তরবঙ্গে গেলে, উত্তরবঙ্গ আমরা এক কথা যেটা জানি, চা শ্রমিক হিসাবে, চা বাগান হিসাবে তাদের শ্রমের মূল্যায়ন হয় না। প্রায় 2016 থেকে 2024 প্রায় 15 থেকে 16 বার ত্রিপাক্ষিক মিটিং হয়েছে, কিন্তু চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটুকু এটা ঠিক করতে পারেনি। শুধু ওখানে গিয়ে গল্প শোনালে হবে না। চা শ্রমিকদের জন্য যে আবাসের ব্যবস্থা করা হয়েছে, ঠিক জানুন পায়রা থাকার টোঙের মতো হয়েছে। এইগুলো নিয়ে কেউ চর্চা হয় না, শুধুমাত্র তাদের কাছে যায়, তাদের সাথে একটু কথাবার্তা বলে, আবার চলে আসে। এতে হয়তো পারসেপশন চেঞ্জ করার চেষ্টা করলেও এতে হবে না। আর চা শ্রমিকরাও না বিজেপি না তৃণমূল, এই 2026-এর ইলেকশন আসছে, এই দুটো শক্তিকে পরাস্ত করবে।